প্রথম বিশ্বযুদ্ধের পরপরই কিন্তু লিগ অফ নেশন প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটা কিন্তু দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ আটকাতে পারেনি এবং এই কারণেই কিন্তু লিগ অফ নেশন ফল করে গেছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই কিন্তু ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা করা হয়েছিল, যেটার এখন এক্সিস্টেন্স রয়েছে কিন্তু আগামীতে থাকবে বলে সন্দেহ রয়েছে। তার কারণ হচ্ছে এর ভোটিং যে মেকানিজম, তারপর হচ্ছে স্ট্রাকচারাল ফল্ট, এছাড়া ফান্ডিং প্রবলেম এবং ভারতের মতো এত বৃহৎ শক্তিশালী দেশ সামরিক দিক থেকে শুরু করে অর্থনৈতিক দিক থেকে শুরু করে তাকে এখনও কিন্তু পার্মানেন্ট মেম্বারশিপ দেওয়া হয়নি, বা যারা অলরেডি পার্মানেন্ট মেম্বারশিপ পোস্টে বসে রয়েছেন সেই দেশগুলো কিন্তু ভারতকে সেই পার্মানেন্ট মেম্বারশিপ মানে 5 থেকে 6 বাড়ানোর পক্ষে কিন্তু সাপোর্টিভ নয়। সব দেশ কিন্তু সাপোর্টিভ নয় এবং এটা একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াবে এই ইউনাইটেড নেশন কিন্তু কোলাপস করে যাবে। তার কারণ হচ্ছে এই ভারতের মতো এত মহাশক্তিধর দেশ, যার জনসংখ্যা প্রায় 140 কোটি এবং এই 140 কোটি মানুষকে বঞ্চিত করে রাখা হচ্ছে, যেটা কিন্তু বিশ্বের প্রায় 18% পপুলেশন। তাহলে 18% পপুলেশনকে নেগলেক্ট করে একটা ইউনাইটেড নেশনস কিন্তু তার এক্সিস্টেন্স টিকিয়ে রাখতে পারে না এবং এর বহু ফল্ট রয়েছে। এবং ইউনাইটেড নেশন কিন্তু একদিকে বায়াসড, নিউট্রাল বডি হওয়া সত্ত্বেও বিভিন্ন কেস আছে, ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব, যেটা কিন্তু বায়াসড, বিভিন্ন রকমের বায়াস আচরণ করছে। হ্যালো ফ্রেন্ডস, আমি রাহুল। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ইউনাইটেড নেশনস এটা কবে প্রতিষ্ঠা করা হয়েছিল, ইউনাইটেড নেশনসের ফাংশন কি এবং এর যে বিভিন্ন স্ট্রাকচারাল অর্গানগুলো সেই অর্গানগুলো কি, এর মেকানিজমটা কিভাবে হয় এবং এর ভোটিং মেকানিজম থেকে শুরু করে এটা আগামী দিনে কেন কোলাপস করতে যাচ্ছে বা এটা কেন কোলাপস হয়ে যেতে পারে যদি ভারতের মতো বৃহৎ শক্তি সম্পন্ন দেশকে অন্তর্ভুক্ত না করা হয়। 1944 সালে ডাম্বারটন ও কনফারেন্সের মাধ্যমে কিন্তু ইউনাইটেড নেশনের একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং পরবর্তীকালে জুনের 26, 1945 সালে একটা চার্টার সাইন করা হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ 193 খানার উপরে দেশ কিন্তু এই চার্টারে সাইন করে এবং যেটা পরবর্তীকালে অক্টোবরের 24-এ গিয়ে 1945 সালের অক্টোবরের 24-এ গিয়ে কিন্তু ইউনাইটেড নেশনস কিন্তু রূপ নেয়। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ইউএনের কি ফাংশন রয়েছে। নাম্বার 1 হচ্ছে গিয়ে তোমার কালেকটিভ সিকিউরিটি, নাম্বার 2 হচ্ছে গিয়ে ডিসআর্মামেন্ট, নাম্বার 3 হচ্ছে পিস কিপিং, নাম্বার 4 হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিল। ইউনাইটেড নেশনের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো সাধারণ মানুষের বোঝানোর জন্য আমরা 3টে পার্টে দেখাচ্ছি। একটা পার্ট হচ্ছে গিয়ে তোমার জেনারেল অ্যাসেম্বলি, যেখানে কিন্তু 193খানা দেশ কিন্তু রিপ্রেজেন্ট করে। আরেকটা হচ্ছে ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল, যেখানে কিন্তু পার্মানেন্ট 15খানা দেশ রয়েছে, মানে পার্মানেন্ট মেম্বার হিসাবে 15টা দেশ রয়েছে। আরেকটা রয়েছে কিন্তু ইউএনের যেটা স্পেশালাইজড এজেন্সিস। এই স্পেশালাইজড এজেন্সির মধ্যে যেমন WHO পড়ছে, ইউনিসেফ পড়ছে, ইউনেস্কো পড়ছে। এরা সাধারণত হেলথ, তারপরে এডুকেশান, তারপরে হিউম্যানিটারিয়ান এইড মানে বিভিন্ন জায়গায় সহায়তা করা, তারপরে শিক্ষা, এগুলো স্বাস্থ্য, এগুলোর সঙ্গে কিন্তু জড়িত। তো আমরা ইউনাইটেড নেশনের স্ট্রাকচার আর ফাংশনটা কিন্তু ভালোভাবে বুঝে গেছি। এবার আমরা আলোচনা করব যে ইউনাইটেড নেশন এর যে প্রভাবটা সারা বিশ্বে সেটা কিন্তু ক্রমশ কমে আসছে এবং এই ইউনাইটেড নেশনের যে মানে এক্সিস্টেন্স সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। মানে এটা আগামী দিনে কিন্তু কোলাপস করে যেতে পারে লিগ অফ নেশনের মতো, যেটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আটকানোর উদ্দেশ্যে, কিন্তু সেটা আটকাতে পারেনি, যেই কারণে কিন্তু লিগ অফ নেশনটা কোলাপস করে গেছিল এবং তার পরিবর্তে কিন্তু ইউনাইটেড নেশনটা প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ইউনাইটেড নেশনে কিন্তু বিশ্বের যে আগামী দিনে যে মহাবিশ্বযুদ্ধ হতে চলেছে, রাশিয়ার সাথে যে বিভিন্ন দেশ ইনভলভ হয়ে রয়েছে কিন্তু ইনডাইরেক্টলি ইউক্রেনের যুদ্ধে অস্ত্র সাহায্য দিয়ে ফান্ডিং করে, সেক্ষেত্রে কিন্তু একটা মহাবিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। সেটা কিন্তু আটকাতে কিন্তু ইউনাইটেড নেশন এখনও অবধি কিন্তু ব্যর্থ হয়ে রয়েছে। বা আগামী দিনে যে অ্যাটমিক ওয়ার, সেই অ্যাটমিক ওয়ার বা এই যে অ্যাটমিক যে অস্ত্রশস্ত্র সেটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু বাড়িয়েই চলেছে। রাশিয়া, তারপরে তোমার পাকিস্তান বলো, চায়না বলো, এরা কিন্তু বাড়িয়েই চলেছে। ইউএন চার্টারে একটা কিন্তু জায়গায় বলা রয়েছে যে ডিসআর্মামেন্ট মানে আর যে বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ তাদের যে সামরিক অস্ত্র ভাণ্ডার সেটা কিন্তু কমানোর চেষ্টা করা হওয়ার কথা ছিল ইউনাইটেড নেশনের তরফ থেকে, যেটা কিন্তু ইউনাইটেড নেশন ব্যর্থ। এছাড়া ইউনাইটেড নেশনের যে 5 সদস্যের যে মেম্বার, সেখানে কিন্তু রয়েছে তোমার চায়না, রাশিয়া, আমেরিকা, তারপরে হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্স। এই 5টা সদস্যকে সেই সময় মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, যখন প্রতিষ্ঠা করা হয়েছিল ইউনাইটেড নেশন, সেই সময় কিন্তু এই যে 5 সদস্যের মেম্বার তাদের অত্যন্ত শক্তিধর দেশ হিসাবে তাদের কিন্তু রাখা হয়েছিল, যাতে করে তারা একটা অ্যাক্টিভ রোল পালন করতে পারে যে বিশ্বে কোথাও যদি মানে যুদ্ধ অশান্তি বাজে, সেখানে কিন্তু এই দেশগুলো মধ্যস্থতা
করে বা সামরিক অভিযানও চালিয়েও সেখানে কিন্তু শান্তি স্থাপন করতে পারে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই দেশগুলি একে অপরের বিরুদ্ধে রয়েছে এবং তারা ভেটো পাওয়ারটাকে মিস ইউজ করছে এবং ভারত কিন্তু বর্তমানে একটা চতুর্থ অর্থনৈতিক শক্তি সম্পন্ন দেশ। তো ভারত কিন্তু আগামী দিনে একটা তৃতীয় অর্থনৈতিক শক্তি সম্পন্ন দেশ হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করতে চলেছে এবং ভারতের সামরিক শক্তিও কিন্তু বিশ্বের মধ্যে একটা বিশেষ পজিশনে দাঁড়িয়ে রয়েছে। তাহলে একটা সামরিক শক্তি সম্পন্ন দেশ এবং অর্থনৈতিক শক্তি সম্পন্ন দেশ, সেই দেশ এবং যার পপুলেশন কিনা 140 কোটির ওপরে, যেটা পৃথিবীর 18% পপুলেশনকে রিপ্রেজেন্ট করে, সেই দেশকে কিন্তু এইভাবে ইউনাইটেড নেশন থেকে আলাদা পার্মানেন্ট মেম্বারশিপ থেকে আলাদা করে রাখা যায় না। ইউএনের যে 5টা স্থায়ী সদস্য দেশ আছে এবং তারা কখনোই চায় না যে তাদের সেই মেম্বারশিপ অন্য কোনো দেশ পাক, মানে 6 নম্বর দেশ হিসাবে বা 7 নম্বর দেশ হিসাবে অন্য কোনো দেশ স্থায়ী সদস্যপদ পাক। স্থায়ী সদস্যপদ পাওয়ার অর্থ হচ্ছে তাদের যে ভেটো পাওয়ারটা, সেই ভেটো পাওয়ারটাও কিন্তু অন্য দেশেরকে দিয়ে দেওয়া, অর্থাৎ তাদের যে পাওয়ার 5টা দেশের যে ভেটো করার যে ক্ষমতা সেটা কিন্তু তাদের কমে আসছে, মানে ডাইলুট হয়ে যাচ্ছে পাওয়ারটা, ডমিনেন্সটা কমে যাচ্ছে এবং তারা সেই ডমিনেন্স প্রভাবটাকে কিন্তু কখনোই কমাতে চায় না। এবং এটা একটা অন্যতম কারণ যে ভারতকে এখনো পর্যন্ত স্থায়ী সদস্য পদ ইউনাইটেড নেশনে দেওয়া হচ্ছে না। এই সমস্যাগুলো ছাড়াও ইউএন কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যার দিক দিয়ে ভুগছে, সেটা হচ্ছে ফান্ডিং ক্রাইসিস। ইউএনের যে সদস্য দেশগুলো আছে, মানে 193টা কান্ট্রি, তাদের যে ফান্ডিং করার মেকানিজম সেটা কিন্তু গ্রস ন্যাশনাল ইনকাম অনুযায়ী হচ্ছে। এবার এক্ষেত্রেও কিছু দেশ অভিযোগ তুলছে যে তাদের যে শেয়ারটা ফান্ডিং হিসেবে নেওয়া হচ্ছে সেটা কিন্তু রেশনাল না, মানে যুক্তিগত না, কারো থেকে বেশি নেওয়া হচ্ছে, কারো থেকে কম নেওয়া হচ্ছে এবং যেই কারণে কিন্তু আগামী দিনে ফান্ডিং ক্রাইসিস দেখা যেতে পারে। অলরেডি ফান্ডিং ক্রাইসিস শুরু হয়ে গেছে ইউএনে, কারণ অনেক দেশ কিন্তু তাদের কাছ থেকে যে শেয়ারটা চাওয়া হচ্ছে অ্যাজ এ ফান্ডিং হিসাবে সেটা কিন্তু দিতে ইচ্ছা প্রকাশ করছে না, কারণ তারা মনে করছে যে ওই যে ফান্ডিংটা ইউএনকে করা হচ্ছে সেটা কিন্তু নট রেশনাল। এছাড়াও ইউএনের যদি ভেটো পাওয়ার, যেটা হচ্ছে 5খানা সদস্য দেশের হাতে রয়েছে, সেই ভেটো পাওয়ারটাকে রিফর্ম হিসাবে যদি সরিয়ে দেওয়া হয় বা সেটাকে যদি বাড়িয়ে অন্যান্য দেশের হাতে নিয়ে যাওয়া হয়, তাহলেও বর্তমান যে পরিস্থিতি থেকে জিওপলিটিক্যাল যে সিচুয়েশন রয়েছে সেখানে কিন্তু সেটা ইকুয়ালি সমস্ত দেশকে রিপ্রেজেন্ট করা হয় না। আরও অনেক মহাশক্তিধর দেশ আছে যাদের কিন্তু এই ভেটো পাওয়ার নেই বা তারা সেই ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা রাখে। সত্যি কথা বলতে ইউএন আগামী দিনে কিন্তু কোলাপস করে যাবেই। এর যে এক্সিস্টেন্স সেটা কিন্তু নয়, আগামী দিনে কিন্তু কোয়াড হচ্ছে গিয়ে ফিউচার। ইউএন একটা নিউট্রাল বডি হওয়া সত্ত্বেও কিন্তু বায়াসড আচরণ করছে কিছু প্রভাবশালী দেশের দ্বারা। তার কারণ কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আজকে প্যালেস্তাইন ইস্যুকে কেন্দ্র করে 8 বার এমার্জেন্সি সেশন কিন্তু ডাকা হয়ে গেছে, অথচ ওদিকে সুদান, তারপরে ক্যাম্বোডিয়া, বসনিয়া, রাওয়ান্ডা, এদের যে ওখানে যে লাখ লাখ লোক তাদের যে নরসংহার করা হচ্ছে সেই সব নিয়ে কিন্তু ইউএনের কোনো মাথা ব্যথা নেই, কোনো এমার্জেন্সি সেশন এখনও অবধি ডাকা হয়নি। অন্যদিকে রাশিয়াকে হিউমিলেট করার জন্য অনেকবার এমার্জেন্সি সেশন ডাকা হয়েছে, কিন্তু ইউএনের তরফ থেকে সিকিউরিটি কাউন্সিলে মিটিং হয়েছে, সেখানে রাশিয়ার ভেটো দেওয়ার ক্ষমতা আছে বলে সেটা কিন্তু ডিসমিস হয়ে গেছে। কিন্তু যদি রাশিয়ার ভেটো দেওয়ার ক্ষমতা না থাকতো তাহলে কিন্তু রাশিয়ার উপর একটা বিশাল প্রেশার কিন্তু ইউএনের তরফ থেকে চলে আসতো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ইউএনের যে ভোটিং মেকানিজম, ইউএনের যে ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু কমপ্লিটলি আনইথিক্যাল, আনরেশনাল, কোনো রেশনালই নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউএন ফরমেশন করা হয়েছিল তখন কিন্তু যাদের 5টির যে বিশেষ দেশ তাদের যে স্থায়ী সদস্যের পদ দেওয়া হয়েছিল সেটা কি কারণে দেওয়া হয়েছিল, আজকে কারণটা ডিটেলসে বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে সেই 5টি দেশকে সেই সময়ে অত্যন্ত ক্ষমতাশালী দেশ হিসেবে দেখা হয়েছিল, যাদের মধ্যস্থতায় আগামী দিনে ইউএন অন্যান্য দেশের যে কনফ্লিক্ট বা যুদ্ধ সেগুলো যেন আটকাতে পারে, এই কনসেপ্টে কিন্তু তাদেরকে ওই 5টা মেম্বারশিপ দেওয়া হয়েছিল। তারা অত্যন্ত প্রভাবশালী দেশ হিসাবে তখন ইউএনের 5টা যে মেম্বারশিপ দেশ সেই দেশের তকমা পেয়েছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তাদের অনেকের থেকেই কিন্তু ভারতের প্রভাব অনেক পাওয়ারফুল, অনেক বেশি। আজকে তুমি ফ্রান্স বলো, ইংল্যান্ড বলো,
এই সমস্ত দেশের থেকে কিন্তু ভারত অনেক বেশি পাওয়ারফুল, সামরিক দিক থেকে বলো, তোমার অর্থনৈতিক দিক থেকে বলো, সমস্ত দিক থেকে। তাহলে কোন যুক্তিতে, কোন কারণে ভারতকে স্থির সদস্যের পদ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণ অনৈতিক। এবং ইউএনের হয় রিফর্ম করতে হবে, আর না হলে ইউএন কিন্তু ওর যে এক্সিস্টেন্স সেটা কিন্তু হারিয়ে ফেলবে লিগ অফ নেশনের মতো। শেষে অত্যন্ত হাস্যকর কিছু কথা বলি ইউএনের সম্পর্কে। আজকে পাকিস্তানকে দুবার মানে 2 টাইমস হিউম্যান রাইট যে কমিশন, সেই কমিশনের কিন্তু একটা মেম্বারশিপ বানিয়ে দেওয়া হয়েছে, মানে ইলেক্টেড হয়েছে 2 টাইমস। হিউম্যান রাইট যে কমিটি, সেই কমিটির মেম্বারশিপ দেওয়া হয়েছে ইউএনের তরফ থেকে। আজকে পাকিস্তান কি করছে, ভারতের মধ্যে টেরোরিস্ট লঞ্চ করছে। পাকিস্তানের মাটি থেকে ভারতের বুকে কিন্তু টেরোরিস্ট হামলা হচ্ছে বহুবার, আর তার এভিডেন্স কিন্তু ভারত ইন্টারন্যাশনাল মঞ্চে বহুবার দিয়েছে। এমনকি লাদেন, যে কিনা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট, আজকে 9/11 যে হামলা হয়েছিল আমেরিকার বুকে, সেখানে কিন্তু লাদেনের ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল, যেই কারণে আমেরিকা কিন্তু লাদেনকে পাকিস্তানের বুকে ঢুকে কিন্তু মেরে দিয়েছিল। সেটা আমরা সবাই কিন্তু জানি। তাহলে যেই দেশ টেরোরিস্টদের আশ্রয় দেয়, যেই দেশ থেকে টেরোরিস্ট লঞ্চ হয় বিভিন্ন দেশে, আজকে সেই দেশকে কি করা হচ্ছে না, মানবাধিকার রক্ষার যে কমিটি সেখানে বসিয়ে দেওয়া হচ্ছে। কে বসাচ্ছে? ইউএন বসাচ্ছে। তাহলে সেই ইউএনের যে এক্সিস্টেন্স সেটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। এর যে ভোটিং মেকানিজম, কি করে পাকিস্তান দুবার ইলেক্টেড হয়ে গেল। আজকে পাকিস্তান কি করছে, পাকিস্তানে তাদের যে বালুচিস্তানের সাধারণ মানুষ আছে তাদের উপর, নিরীহ মানুষদের উপর অত্যাচার করছে, তাদের সেনা দিয়ে, পুলিশ দিয়ে তাদের উপর টর্চার করছে বালুচিস্তানের সাধারণ মানুষের উপর। তাহলে তুমি তোমার নিজের দেশের ওপরেই কিন্তু অত্যাচার করছো, তাদের সাধারণ মানুষের যে রাইট, সেই রাইটটা কিন্তু তুমি দিচ্ছ না। আজকে তুমি কোথায় বসে আছো? পাকিস্তান সেখানে বসে আছো কোথায়? ইউএনের হিউম্যান রাইট কমিটিতে বসে আছো। তাহলে ইউএন এর যে এক্সিস্টেন্স সেটা তো প্রশ্ন উঠবেই। তাহলে এই বিভিন্ন কারণগুলো কিন্তু কাজ করছে, আগামী দিনে ইউএন কিন্তু ওর যে এক্সিস্টেন্স সেটা কিন্তু হারিয়ে ফেলবে। আজকে এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে দেশের প্রত্যেকটা মানুষের কাছে আমি মেসেজ দিতে চাইছি যে তারা যেন দেশের প্রত্যেকটা স্টেপ, মানে প্রত্যেকটা জিনিস যেন তাদের কাছে অবগত হয়, তারা যেন জানে। শুধু রিজিওনাল পলিটিক্সের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেলের পলিটিক্সটাকে বোঝার চেষ্টা করুক। তাহলে তারা বেটারভাবে আগামী দিনে রাজনীতি করতে পারবে। এবং রাজনীতি ভবিষ্যৎ, রাজনীতি থেকেই তোমার রুজি রুটি আসছে, এবং এই রাজনীতিটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। যদি তুমি রাজনীতিটা ঠিকমতো না বুঝতে পারো, তাহলে তুমি সঠিক নেতা বাঁচতে পারবে না। আর সঠিক নেতা যদি তুমি না বাঁচতে না পারো, তাহলে তোমার দেশ আগামী দিনে অগ্রগতি হবে না, যার ডাইরেক্ট ফলটা কিন্তু তোমাদেরকে ভোগ করতে হবে। শুধু তাই না, তোমার পরের জেনারেশনও ভোগ করে যাবে। তাই প্রত্যেকটা মানে মানুষের রাজনীতি বোঝা উচিত, রাজনীতি করা উচিত। রাজনীতি মানে ঝান্ডা নিয়ে রাস্তায় বেরিয়ে নয়। রাজনীতি মানে তুমি জিনিসটা বুঝবে। সরকার একটা বিল পাস করছে, সেই বিলটা কি পারপাসে পাস করছে, সেটা কি গুড রেজাল্ট হবে নাকি ব্যাড রেজাল্ট হবে, বিভিন্ন বিষয়ে। তো ভিডিওটা বড় করব না। তো একটা ভিডিও করতে কিন্তু খুব মেহনত করতে হয়। তোমরা পাশে থেকো, লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।